নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আমাদের ভাইপো বাবু বুঝে গেছে তার সময় শেষ, তার খেলা শেষ। অনেক দিন ধরে বেড়ে খেলছিলেন ভাইপো বাবু, ভেবেছিলেন অনেক কিছু পেয়ে যাব, দল থেকে হয়তো ভেবেছিলেন কিংবা অন্য কোনোভাবে ভেবেছিলেন আমি হয়তো বেঁচে যাব, কিন্তু পরিস্থিতি ঘুরতে শুরু করে দিয়েছে। অমিত শাহ এসে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন কি হতে চলেছে। এবার দেখুন, আপনারা অনেকেই বলতে পারেন যে অমিত শাহ নিজের মুখে তো কিছু বলেননি, কিন্তু ওই যে কথায় আছে না, সমঝদার কো ইশারা হি কাফি হে। অমিত শাহ কি বলেছেন, তার ঘনিষ্ঠ মহলে তার সাংসদ বিধায়কদের কি বলেছেন সেটা তো জানার চেষ্টা করবই। আপনাদেরকে বলেছিলাম সুকান্ত মজুমদার আমাদের সময় দিয়েছেন, সুকান্ত মজুমদারের কাছ থেকে জানার চেষ্টা করব যে সঠিকভাবে কি হয়েছে। আর কিছুক্ষণ পরেই তার সঙ্গে কথা হবে, কিন্তু তার আগে আপনাকে স্পষ্টভাবে বলে দিই বন্ধুরা, যে ভাইপোর সময় এবার সত্যি শেষ হয়ে যেতে চলেছে। ভাইপো আর কোনো লাভ হবে না, একেবারে সঠিক সময় চলে এসেছে ভাইপোর জন্য। তার সদ্গতি যে কোথায় হবে, কিভাবে হবে, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বুঝে গেছেন তার সময় শেষ, স্পষ্টভাবে বুঝে গেছেন। নির্বাচন কমিশনে গিয়েছিলেন দলের পাতি সাংসদ, তিনি দলের সম্পাদক কিন্তু সুপ্রিমো নেন, তাও আমরা ধরে নিতে পারি যে দলের হয়েই তিনি গেছিলেন, নিজে মস্তানি করতে যাননি। কিন্তু ফুটানি করতে গিয়ে, মস্তানি করতে গিয়ে উল্টো এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঝাড় খেয়ে চলে আসতে হলো। আবারও বলছি, ঝাড় খেয়ে চলে আসতে হয়েছে। বাইরে এসে গরম গরম কথা বললেন জ্ঞানেশ কুমার আঙুল উঁচিয়ে কথা বলেছেন, তিনি প্রতিবাদ করেছেন। যদি তার কথা সত্যি হয়, এমনি কয়লা চোরের, গরু চোরের অভিযুক্ত, এখনো চোর প্রমাণিত হননি, তাও বলছি কয়লা চুরিতে অভিযুক্ত, গরু চুরিতে অভিযুক্ত, বিভিন্ন কেসে জর্জরিত, আরও নানান ফেরেব বাড়িতে অভিযুক্ত, মানি লন্ডারিং কেসে তার আসামি হিসেবে তার নাম রয়েছে, এমন একজন জনৈক ব্যক্তির কথার কি দাম আছে? কিন্তু যদি ধরে নিই তার কথা সত্যি, তাকে আঙুল উঁচিয়ে যদি কথা বলে থাকেন জ্ঞানেশবাবু, যদি নির্বাচন কমিশনের অফিসে এভাবেই কথা হয়ে থাকে তার সঙ্গে, তাহলে বুঝে নিতে হবে মেজাজটা কি আছে, নির্বাচন কমিশনের মেজাজটা কি আছে। আর আমরা যদি তৃণমূলের কথা সত্যিই ধরে নিই, যে তৃণমূল কংগ্রেস যদি সত্যিই বলে থাকে যে নির্বাচন কমিশন বিজেপির কথায় চলে, ওঠে বসে, আমরা তর্কের খাতিরে ধরে নিলাম এটা সত্যি, তাহলে বুঝে নিতে হবে বিজেপি কি চাইছে। এবার সেই চাওয়াটা কি বুঝে গেছেন আমাদের ভাইপো বাবাজি? তিনি কি বুঝে গেছেন যে আর কোনো কাজ হচ্ছে না এবং সব কিছুর তো সময় হয়? ধরুন এই পার্থ চট্টোপাধ্যায়কে ধরা হলো, পার্থ তো বেরিয়ে এলেন ভোটের আগে, তাহলে কি এমন সময় ভাইপো বাবাজি গ্যারেজ হবেন যে বেরিয়ে আসার আর কোনো সুযোগ থাকবে না? তৃণমূল কংগ্রেস তার দলে মধ্যে ভাঙন ধরে যাবে, তৃণমূল কংগ্রেসের উপরে যারা মাল পৌঁছে দেয় তাদের কাটমানি, মাল পৌঁছানো বন্ধ হয়ে যাবে। একেবারে সঠিক সময়ে কি আঘাত দিতে চলেছে নির্বাচন কমিশন? একেবারে সঠিক সময়ে কি আঘাত দিতে চাইছেন অমিত শাহের দফতর, হোম মিনিস্ট্রি, যার আন্ডারে রয়েছে সিবিআই, ইডি, যার হাতে রয়েছে ভুরি ভুরি, কেজি কেজি, দস্তা দস্তা কাগজ, দস্তা দস্তা প্রমাণ, কিলো কিলো পাহাড় প্রমাণ রয়েছে এই ভাইপো বাবাজির বিরুদ্ধে? তাহলে কি সময়টা চলে এসেছে? সমাজদার কো আবারও বলছি, ইশারা হি কাফি হে। আপনারা বুঝে যান কি হতে চলেছে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি খুব গুরুত্বপূর্ণ সময়, এপ্রিলের মধ্যে খেলা হয়ে যাবে, 15ই এপ্রিলের মধ্যে। একেবারে স্পষ্টভাবে অমিত শাহ বলে দিয়েছেন, জানুয়ারি থেকে এপ্রিল আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সময়। 15ই এপ্রিলের মধ্যে যা হওয়ার হয়ে যাবে, অর্থাৎ ধরে নিতে হবে তার কথা মতো যে 15ই এপ্রিলের মধ্যে ভোট কিন্তু সম্পন্ন হয়ে যাবে। আমরা ধরে নিতে পারি 15ই এপ্রিলের মধ্যে একেবারে হয়তো কাউন্টিংও হয়ে যেতে পারে। কাউন্টিংও যদি না হয়, নির্বাচন তো অবশ্যই হয়ে যাবে, এটা অমিত শাহের কথা থেকে একেবারে স্পষ্ট। এবং বিশ্বস্ত সূত্রে খবর, এপ্রিল মাসের মধ্যে গোটা প্রক্রিয়া সম্পন্ন হবেই, এমনটাই এখন অবধি স্থির হয়ে আছে। কারণ খুব শুভ মুহূর্ত, লগ্নটা খুব ভালো, সময়টা খুব ভালো রাজনৈতিকভাবে। এর থেকে ভালো সময় আর ভারতীয় জনতা পার্টি কখনো পাবে না। যেই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের একেবারে সব থেকে লো কনফিডেন্সের টাইম চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্স তো আপনারা দেখতেই পাচ্ছেন, একেবারে উল্টো পাল্টা বকা শুরু করে দিয়েছেন। ম্যাডাম যখনই একটু চাপে পড়েন, দেখা যায় তার বাণী আর বিরাম নেয় না,
তার মুখ থেকে অপশব্দের ঝুড়ি ঝুড়ি বেরোয়। কখনো বলছেন দুঃশাসন বাবু, দুর্যোধন বাবু, কি যে বলছেন, কেন বলছেন। আমরা তো ম্যাডামকে এইভাবে চিনতাম না, আমরা তো মাননীয়াকে জানতাম তিনি স্পষ্টবাদী, স্পষ্ট কথা চোখে চোখ রেখে বলেন। এখন কি হচ্ছে, আকারে ইঙ্গিতে কথা বলতে হচ্ছে কেন? কোথায় ভয়, কোথায় ব্যথা? তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, গান আছে একটা। সেই কারণেই বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্স একেবারে লো। তিনি যা খুশি মনে আসছে বকছেন, বকার তো প্রয়োজনই ছিল না। এসআইআর হচ্ছে, হবে, আপনার অসুবিধা কি? আপনি তো প্রথম 5 বছরেই 100% কাজ করে দিয়েছেন। এখন তিনি যা করছেন আমার তো মনে হচ্ছে উদ্বৃত্ত কাজ করছেন। সরকারেরও যে 100% কাজ সম্পন্ন হয়ে যায় এটা আমার জানা ছিল না। কলতলার মাসিদের ঝগড়ায় আমরা অনেক কথা শুনি, কিন্তু কানে সেটা তুলি না, কিন্তু বাধ্য হয়ে তুলতে হচ্ছে এখন। কারণ আমরা জানতাম এতদিন যে সরকার হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, একজন মুখ্যমন্ত্রী হবে, তার ক্যাবিনেট হবে, তারা নিরন্তর কাজ করে যাবে। কংগ্রেস যে প্রথমবার ক্ষমতায় এসেছিল, কংগ্রেস তো বেশ কিছু কাজ করেছিল, তাহলে কি সরকারের দায়িত্ব শেষ হয়ে গেছিল? বিজেপিও তো এসে অনেক কাজ করেছে, বিজেপির দায়িত্ব কি শেষ হয়ে যায়? সরকার মানে একটা কন্টিনিউটি, রাজ্য হোক বা দেশের সরকার, যার যেখানে দায়িত্ব থাকে তারা কন্টিনিউ একটা ভালো কাজ করে যাবেন, দেশ বা রাজ্যের পক্ষে কাজ করে যাবেন, যে যেখানে সরকারে আছেন নিরন্তর কাজ করে যেতে হয়। কিন্তু আমরা এক অদ্ভুত রাজ্যে বাস করি যেখানে 100% কাজ করে পায়ে পা তুলে বসে আছেন একজন। ভাবতে পারেন? আমি জানি না তিনি কেন এখনো বলছেন না যে উদ্বৃত্ত কাজ করছে, আমার যা কাজ করার করে ফেলেছি, এখন বেশি বেশি কাজ করছি, এক্সট্রা কাজ করছি, আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত। কেন বলছেন না? কেন বলছেন না জানেন? আসলে তার মতিভ্রম হইয়াছে, বয়সকালে এগুলো হয়। দেখুন, একজন 75 বছর বয়স হয়েছে, তিনি এই বয়সে যেভাবে খাটছেন, আপনাদের তো মায়া হওয়া উচিত। কিন্তু মায়া হচ্ছে না কেন আপনাদের? আপনাদের কোথায় তাকে নিয়ে সমস্যা? সমস্যার জায়গাটা কি এটা তিনি এত ভুলভাল বকেন? সমস্যার জায়গা কি এটা যে তিনি হিন্দুদের জন্য যা করেন তার থেকে নিজের ভোট ব্যাংকের জন্য বেশি কাজ করেন? এখন দু একটা দুর্গাঙ্গন করার চেষ্টা করছেন, কিন্তু সেটা নিয়েও জটিলতা তৈরি হয়ে গেছে, সেটা নিয়েও মুখে ঝামটা খেতে হচ্ছে। হিন্দুদের জন্য যদি কাজ করতে হয় তাহলে উন্নয়নের কাজ করছেন না কেন? মানুষের বেকারদের জন্য কাজ করছেন না কেন? ইনিই তো বলতেন মন্দির বানিয়ে কি হবে, অযোধ্যায় যাননি, তিনি মন্দির মসজিদ রাজনীতির বিরোধিতা নাকি করেন, অথচ ক্ষমতায় এখন টিকে থাকার জন্য মন্দির মসজিদের রাজনীতি করছেন, নিজের বিধায়ককে দিয়ে বাবরি বানাচ্ছেন, আর নিজে হিন্দুদের ভোট ব্যাংক পাওয়ার জন্য স্পষ্টভাবে আপনারা বুঝে নিন। হুমায়ুন কবির, আপনারা দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ডা সেট করছেন, হুমায়ুন কবির সেটাই করছেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবার করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন মুসলিম ভোট তো আমার সঙ্গেই আছে, আর যেটা আমি করতে পারবো না মুসলিম ভোটের জন্য, যেটা করলে আমার হিন্দু ভোট ব্যাংক সরে যাবে, সেটা আমি এই হুমায়ুন কবিরকে দিয়ে করিয়ে নেব। হুমায়ুন কবির তার দলের বিধায়ক হিসেবে তিনি এখনো বহিষ্কার করেননি, শুধু দল থেকে সাসপেন্ড করেছেন মাত্র। হুমায়ুন কবির জিতে আসবেন, আবার তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন, এমনটাই তার পরিকল্পনা। তিনি আগেও বেশ কয়েকবার এই কথা বলেছেন, ক্যামেরার সামনে বলে ফেলেছেন। তাই বোঝাই যাচ্ছে হুমায়ুন কবির যেটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হয়তো করছেন। এরকম অনেক দল এসেছে গেছে পশ্চিমবঙ্গে, মমতার দলে মিশে গেছে। সোমেন মিত্রর একটা দল ছিল, বিরাটিতে অনুষ্ঠান করে, বিরাটির মহাজাতি সদনে, সেই দলের নাম ছিল প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস, যদি আমি ভুল না হই। সেই প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস অনুষ্ঠান করে এই বিরাটিতে মহাজাতি সদনে সোমেন মিত্রর দল তৃণমূল কংগ্রেসে মিশিয়ে দেওয়া হয়েছিল। চন্দ্রিমা ভট্টাচার্য সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সোমেনবাবুর দল একেবারে মমতার দলে মিশে গেছিল, অস্তিত্ববিহীন হয়ে গেছিল। সোমেনবাবু আজকে নেই, তিনি থাকলে হয়তো এই কথাগুলো শুনতেন, তাকে শুনতে হতো। এমন বহু দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে মিশে গেছে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরও একটা দল ছিল এক সময়, আজকে সেটার কোনো অস্তিত্ব নেই, তিনি তৃণমূলের লোক হয়ে গেছেন। এরকম বহু দল তৃণমূলে মিশে গেছে। ছত্রধর মাহাতো কি কমিটি করেছিল, সব ছত্রধরও ঢুকে গেছে তৃণমূলে। এই জেইউপি, জনতা উন্নয়ন পার্টি, এটাও মিশে যাবে মমতার পার্টির মধ্যে আগামী দিনে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন। শুধুমাত্র ভেগ ধরে রয়েছে এই হুমায়ুন কবির, কিন্তু কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে। কিন্তু ফিরে আসি আমাদের ভাইপো বাবাজির কথায়। ভাইপো বাবাজি একদিকে
নির্বাচন কমিশনের কাছে ধাক্কা খেলেন, অন্যদিকে দলের ক্যাডারকে দিয়ে নির্বাচন কমিশনের লোকেদেরকে ধাক্কা খাওয়াচ্ছেন। সি মুরুগান দুদে অফিসার, তাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, তারপরেও নির্বাচন কমিশন কেন ঘুমিয়ে আছে? আমার নির্বাচন কমিশনকে, আবারও বলছি, নির্বাচন কমিশনকে নিয়ে আমার বেশ কয়েকটা ধোঁয়াশা রয়েছে। বিজেপির নেতারা নির্বাচন কমিশনকে যেভাবে ডিফেন্ড করছেন, আমি মনে করি এভাবে ডিফেন্ড করার কোনো প্রয়োজন নেই। নির্বাচন কমিশন যেহেতু একটি আমলাতান্ত্রিক সংস্থা, এটা বিজেপির লোকেরা চালায় না। নির্বাচন কমিশনের সম্পর্কে বিজেপির লোকেদের আরও সতর্ক হওয়া উচিত। কেন এভাবে প্রকাশ্যে সাপোর্ট করছেন? এরপরে যদি নির্বাচন কমিশনের কোনো কাজের ফলে একটা বিপজ্জনক পরিস্থিতি হয় ভারতীয় জনতা পার্টির জন্য বা রাজ্যের জন্য, তাহলে কিন্তু বিজেপির নেতাদের আর মুখ লুকানোর জায়গা থাকবে না, তারা কোনো কথা বলার জায়গা থাকবে না। কারণ মানুষ তো বলবে, এতদিন তো আপনি সাপোর্ট করে এসেছেন, এতদিন তো আপনি নির্বাচন কমিশনের গুণ গেয়ে এসেছেন, তাহলে এখন কেন বিরোধিতা করছেন? আসলে সমস্যার জায়গাটা কোথায় স্পষ্টভাবে আপনাদেরকে বলি। আপনারা যাদের মনে বিন্দুমাত্র সন্দেহ আছে নির্বাচন কমিশনকে নিয়ে, স্পষ্টভাবে চলে যান বিডিও অফিসগুলোতে, সেখানে ভেরিফিকেশনের কাজ চলছে। যে সমস্ত জায়গায় ভেরিফিকেশনের কাজ চলছে, আমি তো শুনেছি বেশ কয়েকটা বেসরকারি সংস্থার অফিসেও, এমনকি আমরা শুনেছি বেশ কয়েকটা ক্লাবেও নাকি এই কাজ, ভেরিফিকেশনের কাজ হচ্ছে। যে সমস্ত জায়গায় ভেরিফিকেশনের কাজ হচ্ছে আপনারা চলে যান, আপনারা দেখতে পাবেন তৃণমূলের লোকেরা 10-12টা টেবিল বুক করে আছে। মনে হচ্ছে যেন ভোটের রিগিং চলছে। ভোটে যেভাবে বুথ দখল করা হয়, একই কায়দায় বুথের মতো করেই এই বিডিও অফিসগুলোর বাইরেটা পুরো দখল করে রেখেছে তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা। বেশিরভাগ জায়গায় আপনি সিপিএম কিংবা বিজেপির প্রতিনিধিদের খুঁজে পাবেন না। বিজেপির প্রতিনিধিরা যে সমস্ত জায়গাতে আছেও, তারাও একটু দূরে 1-2 টেবিল নিয়ে বসে আছেন। বেশিরভাগ জায়গাগুলোতে ফাঁকা রয়েছে। এমতাবস্থায় আপনারা কি মনে করেন এই নির্বাচন কমিশনের উপরে প্রেশার ক্রিয়েট করে কোনো অসৎ কাজ করিয়ে নিচ্ছে না তৃণমূল কংগ্রেসের কর্মীরা? এমনিতে সেখানে আমরা দেখতে পাচ্ছি বহু বেআইনি কাজকর্ম চলছে, অনেকে কামিয়ে নিচ্ছেন এর আড়ালে আবডালে। সময় আসলে, প্রমাণ আসলে একেবারে আপনাদের সামনে নিয়ে আসবো। বেশ কিছু প্রমাণ আমরা পেয়েছি, কিন্তু কোনো জায়গার 1-2 দিয়ে খবর করলে তো আমাদের স্ট্যান্ডার্ডটা বজায় থাকবে না। আমাদের তো খবর করতে গেলে একটা বৃহৎ জায়গা নিয়ে খবর করতে হয়, একটা বড় ইস্যু তুলে ধরতে হয়। সেই ইস্যু আমরা তুলে ধরবো, আগামী দিনে মিলিয়ে নেবেন। আর বাইরে আমরা দেখতে পাচ্ছি পুলিশের ভ্যান রয়েছে, পুলিশ বলছে যে নিরাপত্তার জন্য রয়েছে, কিন্তু বিজেপি তো সে কথা বলছে না। বিজেপি বলছে পুলিশ নিরাপত্তা দেওয়ার নাম করে, পুলিশ একটা সুস্থ পরিবেশ জড়ো করে রাখার নাম করে, বা তৈরি করার নাম করে, বা বজায় রাখার নাম করে পুলিশ যেটা করছে, পেছন থেকে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এ কথা তো মিথ্যে নয়। প্রত্যেকটা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে এই পুলিশ সাপোর্ট দিয়ে যায়। এই পুলিশের কর্তারা স্পষ্টভাবে মহিলা পুলিশের মঞ্চ থেকে, নন্দীগ্রাম থেকে বেশ কয়েকজন পুলিশ অফিসার, তার মধ্যে মহিলারাও রয়েছেন, পুরুষরাও রয়েছেন, স্পষ্টভাবে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এ ক্ষমতায় আনার জন্য যা যা করতে হয় আমরা করব। তাহলে সেই পুলিশের কাছ থেকে আমরা কি আশা করব? সেই পুলিশের কাছ থেকে কি আমরা কোনোভাবে নিরপেক্ষতা, বিন্দুমাত্র নিরপেক্ষতা আশা করতে পারি? এর উত্তর কি হবে আপনারাই দেবেন। এর উত্তর কি হওয়া উচিত? আপনারা তো কমেন্ট বক্স আমার ভরিয়ে দিয়েছেন বারংবার লিখে যে এই পুলিশকে আপনারা বিশ্বাস করেন না, এই পুলিশ নিরপেক্ষ নয়, পুলিশের হাতে যদি নির্বাচন হয় তাহলে কোনোভাবেই সেই নির্বাচন ফলপ্রসূ হবে না। যা কাঙ্ক্ষিত ফলাফল হওয়া উচিত, জনগণের ভোটাধিকারের প্রকৃত প্রতিফলন এভাবে পুলিশের মাধ্যমে হতে পারে না। 2021-এ আমরা দেখেছি, 2024-এ আমরা দেখেছি। তাই শাহি দাওয়াই আপনাদেরকে। এবার আসল পর্বে আসি। অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন, ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, সাংসদ বিধায়কদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এবারের ভোট খুব কড়া ডোজের ভোট হতে চলেছে। এবারের ভোট আবারও স্পষ্টভাবে আপনাদেরকে বলে দিই, খুব কড়াভাবে হবে। এই পুলিশকে 200 মিটারের বাইরে রেখেই ভোট হবে। ভোট গ্রহণ কেন্দ্র যেখানে রয়েছে, অর্থাৎ বুথ, তার বাইরে রেখেই হবে। এবং যেখানে কাউন্টিং স্টেশনগুলো তৈরি হবে, স্ট্রং রুম তৈরি হবে, তার পুলিশকে বাইরে রেখেই হবে। এ রাজ্যের পুলিশকে বাইরে রেখেই হবে। আর এটা যদি হয়, আপনারা ধরে নেবেন যে নির্বাচনে একেবারে মানুষের ভোটাধিকারের প্রকৃত প্রতিফলন হবে।
আপনারা যে কাঙ্ক্ষিত ফলাফল চাইছেন সেই ফলাফল এভাবেই সম্ভব, এবং সেই প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। কোথা থেকে কত কেন্দ্রীয় বাহিনী আনা হবে, কোন কোন বাহিনী আনা হবে, বিএসএফ থেকে আনা হবে, সিআরপিএফ থেকে আনা হবে, আইটিবিপি থেকে আনা হবে, আসাম রাইফেলস থেকে আনা হবে, বিহার রেজিমেন্ট থেকে আনা হবে, জাট রেজিমেন্ট থেকে আনা হবে, না কোথা থেকে আনা হবে, সেইগুলো একেবারে ভাবা শুরু হয়ে গেছে। এর মধ্যে বেশ কয়েকটা আর্মির র্যাঙ্কগুলোর নাম আপনাদেরকে বললাম, আর্মির যে রেজিমেন্ট আছে সেইগুলো আপনারা বাদ দিয়ে দিন। এটা একটা যুক্তির খাতিরে আপনাদেরকে বলেছি। আর্মি কখনো ভোটের মধ্যে নামে না, আর্মি সীমান্তে থাকতে পারে, আর্মি তার ক্যান্টনমেন্টে থাকে, যুদ্ধের সময় যুদ্ধ করে, ভোটের মধ্যে আর্মি সেভাবে থাকে না। কিন্তু অন্য রাজ্যের পুলিশদেরও কিন্তু আনা হবে, বেশ কয়েকটা বিজেপি শাসিত রাজ্যের পুলিশও কিন্তু এবার আসবে, সেই পরিকল্পনা রয়েছে। না হলে নিউট্রালি ভোট হবে না, বাইরে থেকে পুলিশ আসবে এবং তাদেরকে এবার স্পষ্টভাবে বলে দেওয়া হবে মদ মাংসে বিক্রি হলে চলবে না ভাই। এবং আপনারাও নজর রাখবেন নিজেদের এলাকায়, যেন বাইরের বাহিনী, কেন্দ্রীয় বাহিনী যেন মদ মাংসে বিক্রি না হতে পারে। সেভাবেই ইঙ্গিত থাকবে, সেভাবেই আগে ভাগে কিন্তু পুলিশ আসবে, বাইরের রাজ্যের কেন্দ্রীয় বাহিনী আসবে এবং রুট মার্চ করবে, এরিয়া ডমিনেট করবে, দুষ্কৃতীরা যে যেখানে আছে তাদেরকে দমন করার চেষ্টা করবে। না হলে কিন্তু ভোট, আর এটা যদি না হয় ধরে নেবেন গয়ং গচ্ছতি। কারণ কি হবে সেটা তো আমরা ঠিক করব না, ঠিক করতে হবে কেন্দ্র সরকারকে। কেন্দ্র সরকারের বেশ কয়েকটা যে দফতর রয়েছে কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন, যদিও সেগুলো স্বায়ত্তশাসী সংস্থা বলে দাবি করা হয়, কিন্তু বাস্তবটা কি সেটা তো আমরা জানি। যেহেতু অভয়া কেসের বিচার ঠিক করে হয়নি বলে মা বাবা মনে করছেন, যেহেতু কামদুনি কেসের বিচার ঠিক করে হয়নি বলেই এ রাজ্যের পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যেহেতু চিটফান্ডের কেসের আজ অবধি কোনো রকমের হিল্লে হয়নি, যেহেতু বিভিন্ন কেসগুলো ধামাচাপা পড়ে বসে আছে, যেহেতু 2021-এর ভোট পরবর্তী হিংসায় তৃণমূলের কোনো বড় নেতা গ্রেফতার হননি, যারা কলকাঠি নেড়েছিলেন তারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন, তাই মানুষ মনে করছে এবারও যদি অন্যরকম না হয় তাহলে তো অবাক হবার কিছু থাকবে না। অর্থাৎ মানুষকে যদি বিশ্বাস করাতে হয় তাহলে কিন্তু সিবিআইকে, ইডিকে, অন্যান্য সংস্থাকে, এনআইএকে একটু বুঝিয়ে দিতে হবে যে দেখো ভাই, যা হওয়ার হবে, সময় মতো হবে। কিন্তু তা যদি না হয় তাহলে মানুষ তো প্রশ্ন করবেই। যে প্রশ্নটা আমরা করেছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রেস কনফারেন্সে, সেই প্রশ্নটা তো একেবারে বৃথা ছিল না, সেই প্রশ্নটা তো যুক্তিযুক্ত ছিল। অমিত শাহ জি তার জায়গা থেকে সেই যুক্তিগুলো দিতে চাননি, সেই উত্তরগুলো সেভাবে দেওয়া উচিত বলে আমরা মনে করছিলাম, সেগুলো দেননি তার বাধ্যবাধকতার জন্য। তার বাধ্যবাধকতাও আমরা বুঝি। কেউ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন কলতলার ঝগড়ার মতো করে রাজনীতি করেন না। বিজেপির নেতারা বা ন্যাশনালি অন্যান্য দলের নেতারাও বড্ড সফিস্টিকেটেড রাজনীতি করেন, সেখানে ব্যক্তি আক্রমণ অতটা থাকে না, সেখানে কলতলার ঝগড়া থাকে না, সেখানে মনে যা আছে সেটাই মুখের উপর বলে দেওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলিয়েছেন এই প্যাটিস বিক্রি কাণ্ডে, যেটা নিয়ে গীতা পাঠের অনুষ্ঠানে গন্ডগোল হলো, সেই প্যাটিস কাণ্ডে স্পষ্টভাবে বলেছেন, দেখেছো তো আমি ওদেরকে জেল খাটিয়ে দিয়েছি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেল খাটানো হোক, বা পুলিশ নিজে উদ্যোগ নিয়ে জেল খাটাক, বা যা কিছু গ্রেফতার টেফতার করে থাকুক, সেক্ষেত্রে ক্রেডিটটা কিন্তু মমতা নিতে ছাড়লেন না। কারণ তিনি স্পষ্টভাবে সংখ্যালঘু তোষণে বিশ্বাস করেন। তিনি এর আগেও বলেছেন যে গুরু দুধ দেয় সেই গুরুর লাথি খাওয়া ভালো। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে রাজনীতি করেন, এভাবে রাজনীতি করতে অভ্যস্ত। বাংলার রাজনীতিকে কলুষিত করে দেওয়া হয়েছে বেশ কয়েক বছর ধরে। সিপিএমেরও অনেক নেতা অনেক কুকথা বলতেন। এটা বাংলার রাজনীতির যারা একটা উপরে আছেন, যাদের কাছ থেকে আমরা এই ধরনের কথা আশা করি না, তারা বলে এসেছেন বলে আমাদের গা সওয়া হয়ে গেছে। কিন্তু আমরা বিজেপির নেতাদের, বিশেষ করে যারা খুব বড় দায়িত্বে আছেন, নরেন্দ্র মোদী হন, অমিত শাহ হন, এর আগে অটল বিহারী বাজপেয়ী হন, আডবাণীজি হন, আমরা তাদের কাছ থেকে এই ধরনের কথা যেহেতু কোনোদিন শুনিনি, বা তারাও এই ধরনের কথা বলতে অভ্যস্ত নন। আমি যে তারা একেবারে ভিন্ডিকটিভ নন, যে তারা একেবারে রাজনীতি করেন না, তারা যে ধোয়া তুলসী পাতা, এই গ্যারান্টি আমি দিচ্ছি না। রাজনীতি সকলেই করেন, কিন্তু তাদের রাজনীতির মধ্যে একটা মোড়ক থাকে, তাদের রাজনীতির মধ্যে একটা বক্তব্য থাকে, সেই বক্তব্য কখনো সীমা ছাড়ায় না। স্বাভাবিকভাবেই বাংলার মানুষ যেহেতু সীমাহীন রাজনীতি দেখে অভ্যস্ত, তারা এক্সপেক্ট করে
যে অমিত শাহ এসে বলবেন কালকেই ঢুকিয়ে দেবো, পরশু দিনই গ্রেপ্তার করিয়ে দেবো, একেবারে দেখে নেব। সময় আছে, ধৈর্য ধরুন। সেসব কথাও হবে, এবার মিলিয়ে নেবেন আমার কথা, সেসব কথাও হবে, কিন্তু নির্বাচনের সময় হবে। সেই সব কথা আপনারা এখন শুনতে পাবেন না। এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনাদের অনেকেরই প্রশ্ন, এসআইআর এ কেন নির্বাচন কমিশন বাহাদুরি দেখাচ্ছে না? নির্বাচন কমিশন বাহাদুরি দেখাচ্ছে না, চাইছে যে সুস্থভাবে ভালোই ভালো এসআইআরটা হয়ে যায়। সুস্থভাবে ভালোই ভালো এসআইআরটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা বুঝেই নেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যতের একেবারে তর্পণ হতে চলেছে। কারণ এসআইআর এর উপরেই সমস্ত কিছু নির্ভর করছে, এসআইআর এর উপরেই সুস্থভাবে ভোট নির্ভর করছে, এসআইআর এর উপরেই ভোটার তালিকা, ফাইনাল ভোটার তালিকা নির্ভর করছে। ঠিক সেই কারণে পায়ে পা লাগিয়ে নির্বাচন কমিশন ঝগড়া করতে চাইছে না। যদিও বিহারের যে বাহাদুরি নির্বাচন কমিশন দেখিয়েছিল, সেই বাহাদুরি পশ্চিমবঙ্গে এসে ফুস হয়ে গেছে, একথা আমরা একেবারেই অস্বীকার করছি না। এখানে প্রবল বিরোধিতার মুখে রয়েছে। হ্যাঁ, এটাও ঠিক যে এখানে যদি কমিশন বাহাদুরি দেখাতে যায়, তৃণমূল কমিশন যে তুর্কি নাচনটা শুরু করবে, তাতে এসআইআর ভেস্তে যাওয়ার একটা ব্যাপক জায়গা থেকে যাচ্ছে। এসআইআর ভেস্তে গেলে কি হবে? ভোট হবে না সময় মতো। ভোট সময় মতো যদি না হয় তাহলে কি হবে? রাষ্ট্রপতি শাসন। এবং তখন তৃণমূল একটা সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করবে যে দেখো, ইচ্ছা করে আমাদের সরকারটাকে টাইম কিল করে শেষ করে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। একেবারে কেন্দ্র সরকার চাইছে যে রাজ্যপালের শাসন বা রাষ্ট্রপতির শাসন তাদের মাধ্যমেই ভোটটা হবে। যেহেতু বিজেপি কর্মীরা ফলাও করে প্রচার করে বেড়ান যে আমরা রাষ্ট্রপতি শাসন চাই, আমরা রাষ্ট্রপতি শাসন চাই, আমরা রাষ্ট্রপতি শাসন চাই, সেটাই যদি হয়ে যায় তাহলে তো বলাই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলবেন বিজেপি কর্মীরা যেটা চাইছেন সেটাই কিন্তু বিজেপির নেতারা করে দেখালেন। একটা নির্বাচিত সরকারকে চক্রান্ত করে সময় পার করিয়ে দিয়ে ভোটটা করালেন না। বিজেপি এবার কনফিডেন্ট যে ক্ষমতায় আসবে, তার জন্যই তারা ক্ষমতায় আসতে গেলে লাগবে 148টা সিট 294 এর মধ্যে। 155 160 হলেই কেল্লা ফতে, হুড়মুড় করে তৃণমূল তাসের ঘরের মতন ভেঙে যাবে। এবং সেই কনফিডেন্সটা বিজেপি নেতাদের মধ্যে আছে বলেই তারা কিন্তু চাইছেন সুস্থভাবে ভোটটা হোক, সুস্থভাবে এসআইআরটা হোক। আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। যদি কোনো প্রশ্ন আপনাদের মনে এখনো থেকে থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। কমেন্ট বক্স খোলা আছে শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের এই লড়াইয়ে যদি আপনারা অংশীদার হতে চান, আমি স্ক্যানার দিয়ে রাখছি, স্ক্যানারে আপনারা আপনাদের সাহায্য রাশি পাঠাতে পারেন। আপনারা যে যার মতন খুশি মতন এই চ্যানেলে ডোনেট করতে পারেন। এছাড়াও সাবস্ক্রাইব বাটনের পাশে সুপার থ্যাঙ্কস আছে বাটনটা, সেই বাটন ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো আমাদের সাহায্য পাঠাতেই পারেন। এই দুটো অপশন রয়েছে। এছাড়াও আপনারা আমাদের মেম্বারশিপ নিতে পারেন, জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিতে পারেন। তাতে ভিডিও সবসময় আপনারা আগে ভাগে দেখতে পাবেন।